বাংলা দ্বিতীয় পত্র, নির্মিত অংশ। আজকে টোটাল আলোচনা করার চেষ্টা করব আমি যে বাংলা দ্বিতীয় পত্রে লিখিত অংশে কি, কি থাকে, সেগুলোর উত্তর কিভাবে করতে হয়, কিভাবে করলে নাম্বার বেশি পাওয়া যায়, কোন টপিকটা টাচ করলে কম সময়ে নাম্বারটা একটু বেশি আসবে, কোনটার ফরম্যাট কেমন, কতটুকু লিখতে হবে, কয় পেজ লিখবো, কোন পেজে লেখা শুরু করব, দাগ টানা যাবে কি যাবে না, বিস্তারিত আলোচনা করব আজকে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে নির্মিত অংশে ৭০টা মার্ক থাকে। তার মধ্যে ১ নাম্বার টপিক পারিভাষিক শব্দ। এটা অনেকটা মুখস্থ করার উপর ডিপেন্ড করে। তুমি যদি ঠিকমতো মুখস্থ করতে পারো, তাহলে এটার অ্যান্সার করতে পারবা। এখানে কিছু ইংরেজি ওয়ার্ড দেয়া থাকে, কিন্তু এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি অফিসিয়াল ওয়ার্ড। বাংলা একাডেমি এই ওয়ার্ডগুলোর স্পেসিফিক পারিভাষিক শব্দ প্রণয়ন করে দিয়েছে এবং সেটাই উত্তর দিতে হবে। এটা জাস্ট সিম্পল ওয়ার্ড মিনিং না। সো তোমার পড়া থাকা লাগবে। বানায় লেখার কোনো সুযোগ নেই। আমি তার পরেরটার থেকে আলোচনা করা শুরু করব। দিনলিপি, বৈদ্যুতিন চিঠি, সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ, সংলাপ। সংক্ষিপ্ত সিলেবাসে সারমর্মটা নেই। আবার এদিকে বৈদ্যুতিন চিঠি আছে কিন্তু খুদে বার্তা রচনা নেই। আবেদনপত্র আছে কিন্তু পত্র রচনা যেটা সেটা নেই। দিনলিপি আছে, অভিজ্ঞতা বর্ণনা নেই। প্রতিবেদন আছে কিন্তু ভাষণটা নেই। কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস, পূর্ণাঙ্গ সিলেবাস ২ জায়গাতেই রচনাটা থাকবে। রচনা ৫ টা আসে, তার মধ্যে একটা বিষয় রচনা লিখতে হবে। তো আমি প্রথমেই আমাদের ১১ নম্বর প্রশ্ন অর্থাৎ সংলাপ এবং ক্ষুদে গল্প নিয়ে কথা বলবো, কারণ এটা সবচেয়ে দ্রুত শেষ করা যাবে। কোনটা বেটার হয়, সংলাপ লেখা নাকি ক্ষুদে গল্প লেখা? সংলাপ, ক্ষুদে গল্প ২ টাতেই মোটামুটি ভালো নাম্বার আসে। তোমাদের লেখার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে তোমরা সংলাপ বা ক্ষুদে গল্প লিখবা। সংলাপ লেখার সময় চিন্তাভাবনা একটু কম করা লাগে, কিন্তু সংলাপ আমি মনে করি ভালো নাম্বার পাইতে হলে একটু ইনফরমেটিভ হইতে হয়। কিন্তু ক্ষুদে গল্প রচনার ক্ষেত্রে তুমি যদি ভালো থিংকিং পাওয়ার থাকে তোমার, তুমি ভালো চিন্তাভাবনা করতে পারো, ক্রিয়েটিভ হও, সেক্ষেত্রে খুব সহজে একটা গল্প তৈরি করে ফেলতে পারবা। সংলাপ, ক্ষুদে গল্পের ভেতরে একটা জিনিস মাথায় রাখবা, সংলাপ ক-তে থাকে, ক্ষুদে গল্প খ-তে থাকে। যেটাই লেখো মিনিমাম ৩ টা পেজ তোমার লেখাই লাগবে। এখন এভাবেই স্পেসিফিক সবার হাতের লেখা তো একরকম না। পেজ লিমিট এভাবে করে দেওয়াটাও হয়তো টাফ। কিন্তু আমি বলব, যদি ভালো নাম্বার পাওয়ার ইচ্ছা থাকে, ২ দিকে খেয়াল রাখবা। কোয়ালিটি এবং কত বড় হচ্ছে এটা। খুব ছোট লিখছো, ভালো কোয়ালিটি, সেক্ষেত্রে নাম্বার পাওয়াটা একটু রিস্কি হয়ে যায়। স্যার যদি পড়ে দেখেন, অবশ্যই নাম্বার ভালো পাবা। কিন্তু এটা বলা যাচ্ছে না যে নাম্বারটা আসবেই। বাট তুমি ভালো লিখছো এবং সাইজটা মোটামুটি ডিসেন্ট, সেক্ষেত্রে দেখা যায় নাম্বারটা ভালো আসে। সংলাপ আসে হচ্ছে ১১ র ক-তে। সংলাপ লেখার ক্ষেত্রে আমরা নরমালি জানি ২ জনের মধ্যে সংলাপ হয়। আমি একটা নমুনা তোমাদের দেখাই। এই যে দেখো, ২ জনের মধ্যে সংলাপ। বলা হয়েছে স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তা বিষয়ে ২ বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। তো তোমাদের মানে আমি দীর্ঘদিন ধরে খাতা দেখছি। সংলাপের ক্ষেত্রে হয় কি, অনেকটা ইন্টারভিউর মতো হয়ে যায়। একজন প্রশ্ন করতে থাকে, আরেকজন উত্তর দিতে থাকে। সংলাপটা কখনোই জাস্ট প্রশ্ন উত্তর পর্ব না। তুমি প্রশ্ন করেছো, দ্যাটস ফাইন, কিন্তু যে উত্তর দিচ্ছে তারও কিছু প্রশ্ন থাকবে, ২ জনের মধ্যেই কিছু মতামত থাকবে এবং পুরো বিষয়টার মধ্যে এক ধরনের নাটকীয় ভাব থাকবে। মানে ১ম এই যেন এমন না হয় যে, "রনি, শুভ সকাল জনি, কেমন আছো?" জনি বলছে, "শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো?" "ওকে, আমি ভালো আছি, কিন্তু তুমি কি স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানো?" জনি বলছে যে, "হ্যাঁ, আমি তো জানি, তুমি কি জানো না?" মানে কথাটা এমন যেন না হয়। একটা প্রাসঙ্গিক হতে হবে কথাগুলো। এই যে এখানে দেখো লেখা আছে, "আমি ভালোই আছি, তবে কিছুদিন থেকে অসুস্থ বোধ করছি।" জনি বলছে, "কেন? তুমি তোমার স্বাস্থ্য সম্পর্কে সচেতন নও? তুমি তো জানোই স্বাস্থ্যই সম্পদ।" তো তখন রনি বলছে, "স্বাস্থ্য সম্পদ মানে এটা কি বোঝাচ্ছ?" মানে দেখো, একটা নাটকীয় ভাব আছে ভিতরে। যখন একটা কাহিনী শুরু করবা, তার স্টার্টিং পয়েন্ট থাকতে হবে। তোমাকে বলা হলো যে তোমার পড়া একটা বই নিয়ে তোমার ২ বন্ধুর মধ্যে একটা সংলাপ লেখো। তো ১ম এই যে জিজ্ঞাসা করে ফেলো, "বন্ধু কেমন আছো? তুমি কি বই পুস্তক পড়ো?" মানে প্রশ্নটা যেন এমন না হয়। প্রশ্নটা একেবারেই ন্যাচারাল হতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা প্রসঙ্গ থাকতে হবে। তোমাদের ২ বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করলো যে, "বন্ধু, তোমার হাতে বই দেখছি, এই বইটা কিসের বই?" তখন সে উত্তর দিল যে, "এটা একটা গল্পের বই বা একটা উপন্যাস বা একটা প্রবন্ধ।" তখন সে বলল যে, "এই বইটা তো মানে তোমার কি ভালো লাগছে?" তো তখন বলল যে, "হ্যাঁ, তুমিও পড়ে দেখতে পারো।" তখন সে রিপ্লাই দিল যে, "না, ক্লাসের বই পড়েই তো আমি সময় পাই না। অন্য বই কখন পড়বো?" মানে একটা নাটকীয় ভাব থাকতে হবে। সংলাপ একেবারেই যেন মানে জাস্ট একজন প্রশ্ন করছে, একজন উত্তর দিচ্ছে, বিষয়টা এরকম না হয়। সংলাপে যদি রিসেন্ট কোনো টপিক থেকে দেয়, সেক্ষেত্রে সংলাপের ভিতরে বেশ কিছু ইনফরমেশন প্রয়োজন হতে পারে। ইনফরমেশন গুলো দেয়া যাবে। আর সংলাপের স্টার্টিং এবং এন্ডিং এটা একটু ভালো করে দিবা।
আর দেখো এখানে যে কোলনগুলো দেয়া আছে প্রত্যেকটা কিন্তু এক লাইন ধরে। অনেকেই দেখা যাচ্ছে যে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নাও। যদি পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখো এটা কিন্তু অবশ্যই মুছে দিবা পরে, নাহলে দেখতে খারাপ লাগে। পৃষ্ঠাটা হালকা ভাঁজ করে নিলে, খুব হালকা যদি ভাঁজ করে নাও, তাও কিন্তু খুব ইজিলি হচ্ছে এইটা মানে কোলনগুলো একদম সমানভাবে দেয়া সম্ভব এবং দেখতে ভালো লাগে। যদি তোমরা কেউ খুদে গল্প লিখতে চাও, খুদে গল্পের ক্ষেত্রে ২ রকম প্রশ্ন হয়। একটা হচ্ছে সরাসরি গল্পের নাম উল্লেখ করে দেয়া থাকে। আরেকটা হচ্ছে একটা সংকেত দেয়া থাকে যে এই বিষয়ে একটা ক্ষুদে গল্প লেখো। এখন তোমরা যদি এই যে আ সরাসরি গল্পের নাম দেয়া থাকুক বা না থাকুক, তোমরা যখন গল্প লেখা শুরু করবা তখন অবশ্যই গল্পের শুরুতে গল্পের একটা টাইটেল দিয়ে নিতে হবে। টাইটেল দেওয়াটা খুবই জরুরি। টাইটেল না দিলে এখানে কিন্তু ২ মার্ক, ৩ মার্ক, ৪ মার্ক স্যার চাইলে কেটে নিতে পারে। টাইটেলটা জরুরি এবং টাইটেলটা যেন মানে একেবারেই কমন না হয়ে যায়। একটু গল্প ভাব থাকতে হবে টাইটেলের মধ্যে। আমি বারবার বলি বাচ্চাদের যে তোমরা যখন পরীক্ষার খাতায় কিছু লিখবা, লেখার সময় কি লিখছো সেটা মাথায় রেখে অ্যান্সার করবা। এইখানে যখন তোমার খুদে গল্প দেয়া হয় তখন কিন্তু তোমার ভাষাগুলো রচনা লেখার মতো বা প্যারাগ্রাফ লেখার মতো হবে না। গল্প থাকতে হবে। পুরোটাই গল্প থাকতে হবে। এখন দেখা যায় যে রচনা লিখে অভ্যাস তো আমাদের, আমরা গল্প লেখা বাদ দিয়ে নীতিকথা লেখা শুরু করি। মানে অনেক কিছু বলি এই সেই হ্যান-ত্যান হাবিজাবি। পরীক্ষায় আসলেও মোবাইল ফোনের ব্যবহারের পরিণতি নিয়ে একটি ক্ষুদে গল্প রচনা করো, বা দেয়া আছে যে একজনের ফোন বাজছে, সে ফোনটা রিসিভ করার পরে দেখে অপর প্রান্ত থেকে একটা অপরিচিত কণ্ঠ। এখানে যেহেতু মোবাইল ফোন ব্যবহারের পরিণতি, সো এই জায়গায় কিন্তু তোমরা ওই মোবাইল ফোন কি, কত সালে আবিষ্কার হয়, এর উপকারিতা কি, অপকারিতা কি, এটার ব্যবহারের বিষয়ে কি সতর্ক থাকা উচিত, যখন এসব লেখা শুরু করো তো তখন নাম্বার কমে যায়। গল্প লিখতে বলছে তোমাকে। ইভেন একটা প্রশ্ন আসছিল একবার যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে একটি গল্প লেখো। চমৎকার বিষয় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। তো সেখানে দেখা গেছে যে গল্পটা শুরু করা আছে, একজন পড়াশোনা করে আসছে বাইরে থেকে, ডাক্তার হয়ে আসছে। তো গ্রামে এসে দেখছে যে তার গ্রামের লোকেরা নানান ধরনের রোগে ভুগছে। তো এখন এই জায়গায় তুমি যখন গল্পটা শুরু করবা, তখন যদি তুমি এভাবে লেখো যে গাছ আমাদেরকে ছায়া দেয়, অক্সিজেন দেয়, গাছ আমাদের অনেক উপকার করে, গাছ এই করে সেই করে। এই কথাগুলো লেখা শুরু করা মানেই তোমার নাম্বার কমে যাবে। তুমি তো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা মানে এই না যে তুমি প্রয়োজনীয়তার পয়েন্টগুলো লিখবা। গাছ কতটা ভালো সেটা লিখবা। তোমার গল্প লিখতে হবে। সো তুমি গল্প লিখবা একটা, যে ছেলেটা আসলো, আসার পরে দেখলো যে ডাক্তার হয়ে আসার পরে যে তার গ্রামের মানুষ অসুস্থ। তাকে তখন গ্রামে সবাই বলল যে, "তুমি তো বড় ডাক্তার, এখন আমাদের ওষুধ দাও।" তো তখন সে বলল যে, "আপনাদের ওষুধ দিব না। আপনাদের এই সমস্যার সমাধান আমি করব।" তখন সে গাছ নিয়ে কথা বলে। তখন সবাই হাসাহাসি শুরু করে যে, "এত বড় ডাক্তার, অথচ দেখো পাগল। ছেলেটা ওষুধ লিখতে পারে না, প্রেসক্রিপশন দিতে পারে না, কিন্তু গাছ নিয়ে শুধু কথা বলে।" তো ৪-৫ বছর সে এত কিছুর পরেও কিছু শিক্ষিত যুবকদেরকে নিয়ে গ্রামের মধ্যে বৃক্ষরোপণ অভিযান চালায় এবং গাছগুলো যখন আস্তে, আস্তে বড় হওয়া শুরু করে, তখন নানান ধরনের রোগ যেগুলো আগে ছিল, শ্বাসকষ্ট ছিল বা এই ধরনের যে সমস্যাগুলো ছিল, সেগুলো আস্তে, আস্তে দূর হতে শুরু করে এবং গ্রামের লোকজন আস্তে, আস্তে বুঝতে পারে যে গাছ কতটা জরুরি ছিল। ছেলেটা যখন ছোটবেলায় গ্রামে আসতো তখন অনেক গাছ দেখছে, কিন্তু ২০ বছর পরে গ্রামে এসে সে যখন দেখে গাছ নেই, তখনই বুঝতে পারে যে এই সমস্ত সমস্যার মূলই হচ্ছে গাছের সংখ্যা কমে যাওয়া। তো দেখো এইটা কিন্তু গল্প। বাট তুমি যদি এখন গাছের প্রয়োজনীয়তা বলা শুরু করো, শেষ। মানে এটার গল্প থাকে না তখন। গল্প থাকতে হবে। গল্পটাও মিনিমাম ৩ পেজ লিখবা। যদি কারো হাতের লেখার স্পিড বেশি থাকে আর একটু বেশি লিখতে পারো। ৩ পেজ লেখার চেষ্টা করো অন্তত। গল্প বড় করতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে গল্পের একটা প্লট দাঁড় করায় নিবা এবং এই গল্পটার নতুন চরিত্র আনতে পারো। একটা ছেলেকে নিয়ে কথা হচ্ছে, তার বন্ধুকে নিয়ে আসো। বাবা-মাকে ইনভলভ করো। মানে যত চরিত্র আসবে গল্পের কাঠামোটা উপরে ভিত্তি করে গল্পটা আস্তে, আস্তে বড় হতে থাকবে। আরেকটা জিনিস মাথায় রাখবা যে গল্পের মধ্যে তুমি যে গল্পেই লেখো, দেখো আমরা তো ২০২৪ সাল মানে অনেক আগাই গেছি। গল্প বলতে আমরা সায়েন্স ফিকশন বুঝি বা হরর কাহিনী বুঝি। গল্পটা কোনোভাবে যেন সায়েন্স ফিকশন না হয়, হরর কাহিনী না হয়, রোমান্টিক কোনো কিছু বা প্রচুর অ্যাকশন এ ধরনের কোনো কিছু যেন না হয়। আল্টিমেটলি তোমাকে শিক্ষামূলক কিছু লিখতে হবে। এখানে পজিটিভলি হতে পারে, এন্ডিংটা নেগেটিভ এন্ডিং ও হতে পারে। কিন্তু শিক্ষামূলক কিছু থাকতে হবে। এটা বাধ্যতামূলকভাবে তোমার গল্পে যেন পাওয়া যায়। অবশ্যই সেখানে শিক্ষামূলক কিছু থাকতে হবে। দেখো গল্পের আল্টিমেটলি যদি শিক্ষামূলক কিছু না থাকে তখন তোমার গল্পের কোনো ভ্যালু ক্রিয়েট করে না। তখন নাম্বার কম পাবা আরকি। আচ্ছা, গল্প নিয়ে অনেক কথা বললাম। এবার পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক কি আছে?
ওকে, সারাংশ, ভাব সম্প্রসারণ। আমি পরামর্শ দিই যে সারাংশটা তোমরা একটু এভয়েড করবা। এখানে লেখা খুব কম। অনেকেই বলে যে কম সময়ে অনেক নাম্বার পাওয়া যায়। বাট আমি দেখছি যে সারাংশের যতটুকু ভাষা জ্ঞান থাকা দরকার, তা শতকরা ১-২ জনও হয়তো মাঝে মধ্যে সেটুকুও পায় না। মানে একজন পাওয়া কঠিন হয়ে যায়। যে পরিমাণ ভাষা জ্ঞান থাকলে একটা সুন্দর সারাংশ লেখা যায়। বেটার ভাব সম্প্রসারণ একটু রিস্ক ফ্রি হয়। এখানে ইজিলি ৭ তোলা যায়। একটু ভালো লিখলে ৮ বা ৯ ও তোলা যায়। সময় লাগলেও ভাব সম্প্রসারণটা চেষ্টা করবা লিখতে। এখন ভাব সম্প্রসারণের ক্ষেত্রে মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপরে হচ্ছে উদাহরণ মূল্যায়ন, অনেকে এরকম পয়েন্ট করো। আমি নরমালি পার্সোনাল প্রিফারেন্স, এটা যে নিয়ম তা না। আমি নরমালি পছন্দ করি ভাব সম্প্রসারণ লেখার সময় তোমরা এই আ মানে প্যারা করো ৪ টা, বাট পয়েন্টের নামগুলো লেখার দরকার নেই। আর অনেকেই ভাব সম্প্রসারণের মধ্যে বিভিন্ন উক্তি বা এই ধরনের ইংরেজির কোনো লাইন এগুলো দিতে পছন্দ করো। বাট ট্রাস্ট মি, ভাব সম্প্রসারণ হায়ার লেভেলে অন্তত এতটুকু বলা হয় যে ভাব সম্প্রসারণের মধ্যে যদি তুমি উক্তি দাও, সেই উক্তিটাকে আবার ইলাবোরেট করতে গেলে তো আরেকটা ভাব সম্প্রসারণ হয়ে যাবে। সো বেটার এই উক্তিগুলা অন্তত, অনেকেই কালার পেন ইউজ করে বিভিন্ন রকম দাগায় অনেকের উক্তি-টুক্তি লেখো, ইংরেজি লেখো, গানের লাইন লেখো। এগুলো না লেখাটা বেটার আমার মনে হয়। কারণ অনেকেই এই জিনিসগুলো পছন্দ করে না। কারণ আল্টিমেটলি পরামর্শ দেয়া হয় ভাব সম্প্রসারণ একটু ফ্রেশ রাখার জন্য। তুমি তো একটা ভাবকে সম্প্রসারিত করছো। যখন উক্তি লেখো আরেকটা ভাব চলে আসে। সেটার আবার সম্প্রসারণ করবে কে? সো বোঝাও তুমি বিষয়টা। ওই বিষয়ে ডিসকাস করো। তোমার লেখাটাই আসল। এখানে আরো উক্তি টানাটা প্রাসঙ্গিক থাকে না। ঠিক আছে? এবার আসো বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র। বৈদ্যুতিন চিঠি, বৈদ্যুতিক চিঠি, ইমেইল, ইমেইলের খসড়া বিভিন্নভাবে প্রশ্নটা হয়। তো এইটা আমি বেশ কিছু বইয়ে দেখেছি এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন বইয়ে দেওয়া। যেমন দেখো, এখানে একটা বইয়ে এই দেখো ফরমেটটা এরকম করে সাজানো। চারদিকে দাগ টানা আছে, ফ্রম টু সিসি সাবজেক্ট, তারপর টেক্সট উল্লেখ করা। আবার আমি যদি আরেকটা বইয়ে যাই, আমার কাছে বেশ কয়েকটা বই আছে এবং প্রত্যেকটা বইয়ে কিন্তু আলাদা, আলাদা রকমভাবে এই জিনিসগুলো সেট করা। টোটাল মানে সব বই একরকম না। দেখো এখানে আরেকটা বই দেখাচ্ছি আমি। টু সিসি বিসিসি, এখানে আবার ফ্রম নাই। আবার দেখো এখানে টেক্সট লেখা নেই, এখানে সরাসরি বডি, মেন বডি উল্লেখ করা। উপরের নিচে দেখো নিউ মেসেজ, আবার ক্রস আছে, মিনিমাইজ করার বাটন আছে, এক্সপ্যান্ডের বাটন আছে, রিসাইকেল বিন আছে, অ্যাটাচমেন্ট আছে, ড্রাইভ লিংক আছে, তারপরে ফন্ট আছে, সেন্ড আছে, স্মাইলিজ আছে। মনে হয় না যে এই জিনিসগুলা মানে এইভাবে পরীক্ষায় আঁকানোর কোনো প্রয়োজন আছে। তোমাদের প্রচলিত যতগুলো রেফারেন্স বুক সবগুলোর উপর বেস করে আমি একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, তোমরা এটা ফলো করতে পারো। যখন আমরা খাতার একটা পেজ প্রথমে নিতে হবে। এখন আমার এখানে তো, আচ্ছা আমি এটা একটু জুম আউট করলে হয়তো একটা পেজ দেখা যাবে। ওকে, আর বেশি ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা ধরো একটা পেজ, হ্যাঁ? তো নরমালি আমরা মার্জিনটা নিই খাতার উপরের দিকে একটা মার্জিন থাকে, উপরের দিকে একটা মার্জিন থাকে। আচ্ছা, হ্যাঁ, উপরের দিকে একটা মার্জিন থাকে। আর খাতার এই সাইডের দিকে এখানে আরেকটা মার্জিন থাকে। আঁকা-বাঁকা হচ্ছে, এটা তো বুঝছোই, কম্পিউটারে আঁকতে গেলে একটু হয়। হ্যাঁ, তোমরা সুন্দর করে স্কেল ধরে করবা। তোমাদের কাজ হবে যেই পেজে তোমরা এই ইমেলটা লিখবা, সেই পেজটার দাগ টানবে একটু চারদিকে, হ্যাঁ? পুরো পেজটা একটা বক্স করে ফেলবে। ওকে? একটা বক্স করে ফেললা। এবার এই বক্সের মধ্যে তোমার হচ্ছে এখানে দাগ টানবা উপরে। একটা লাইন লেখার মতো দাগ টানলেই হবে। ঠিক আছে? ওকে? এর মধ্যে লিখবা হচ্ছে ফ্রম। আমি লেখাগুলো একটু পরে আরেকটু বড় করে লিখে দিব। আপাতত দেখো। এখানে লিখবা টু, এখানে সিসি, এখানে বিসিসি এবং এইখানে হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ? এসইউবি লিখো না, সাবজেক্ট পুরোটা লিখবা। ফ্রম এ হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস, টু তে যার কাছে লিখছো তার ইমেল অ্যাড্রেস, সিসি তে যদি একাধিক জনের কাছে ইমেল পাঠাতে হয়, আমি রিপিট করছি কথাটা, একটা ইমেল যদি একাধিক জনের কাছে পাঠাতে হয়, তখন তোমরা টু তে একটা ইমেল অ্যাড্রেস দিবা আর সিসি তে আরো ২ টা, মাঝখানে একটা কমা দিয়ে আরো ২ টা ইমেল অ্যাড্রেস দিবা। একবার আসছিল পরীক্ষায় যে জরুরি রক্তের প্রয়োজনে বন্ধুদের কাছে ইমেল লেখো। তো যখন বলা হয়েছে বন্ধুদের, তার মানে কি তুমি একজনের কাছে লিখলে তো হবে না।
সো তোমাকে এখানে একাধিক জনের ইমেল অ্যাড্রেস দিতে হবে। টুতে একটা দিলা, সিসিতে আরো ২ টা দিয়ে দিলা। বিসিসি ব্লাইন্ড কার্টেসি কপি এটা ফাঁকা থাকুক। সাবজেক্টে মানে এটা কিন্তু বাংলা পরীক্ষার ফরম্যাট দিচ্ছি। বাট এইগুলো ইংলিশেই লেখা লাগবে। সাবজেক্টে তোমার লেখা শুরু হবে বাংলায়। তুমি লিখলা ধরো বাংলা নববর্ষের শুভেচ্ছা, এটা সাবজেক্ট হতে পারে। জরুরি রক্তের প্রয়োজনে সাবজেক্ট হতে পারে। জরুরি টাকার প্রয়োজনে এটা সাবজেক্ট হতে পারে। এবার এইখানে লেখা শুরু হবে তোমার। লেখাগুলো আমি দেখাই দিচ্ছি। ধরো প্রিয় বন্ধু। ওকে? লেখাগুলো কিন্তু এরকমই। এই যে প্রিয়, তারপরে নাম লেখা। বন্যার পরিস্থিতি জানিয়ে প্রবাসী বন্ধুকে ইমেল। দেখো মেন বডিতে যে কথাগুলো লেখা আছে খুব সংক্ষেপে। মানে ইমেলের মেন বিষয়টাই হচ্ছে ইমেল অনেক বড় হয় না চিঠির মতো। খুব বেশি আবেগ দিয়ে লিখতে হয় না। একদম মেইন টপিকে চলে আসবে। মানে শুরুতেই আশা করি ভালো আছো এতটুকু যথেষ্ট। কিন্তু সব জায়গায় না। তোমার যেটুকু প্রয়োজন, এটা ইমার্জেন্সি পরিস্থিতি, বন্যা। তুমি কি লিখছো? প্রথমে যমুনার বাঁধ ভেঙে আমাদের ঘরবাড়ি তলিয়ে গেছে। একদম ডিরেক্ট কথা, কাজের কথা। ঠিক আছে? তো মানে ইমেল গুলো এইরকমই হয়। আমি আরো কিছু ইমেল দেখাই, তাহলে আরেকটু আইডিয়া আসবে। এই যে এখানে একটা আছে যে আমাদের দেশে হরতাল পরিস্থিতি দিন দিন বিধ্বংসী রূপ ধারণ করছে। একদম ডিরেক্ট কাজের কথাই। আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম একবারে শিক্ষা সফর হিসেবে বঙ্গবন্ধু নব থিয়েটারে যাব। মানে কথাগুলো বুঝতে পারছো? একদম স্ট্রেট ফরওয়ার্ড। এখানে কিন্তু খুব বেশি মানে অপ্রয়োজনীয় কথা লেখার সুযোগই নেই। আচ্ছা আমি একটু এখানে যাই, আরো কিছু দেখাই, দেখলে বুঝতে পারবে। আশা করি ভালো আছো, আমি ভালো আছি। শেষ। মানে স্যালুটেশন এতটুকুই। প্রিয় মিতুল, ডিরেক্ট কাজের কথা। খোঁজ খবর নিবা, নিয়ে শেষ। তো খুব বেশি না। চিঠির মতো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমার বাবা-মা কেমন আছে? তুমি আমার বাবা-মা সম্পর্কে জানতে চেয়েছো, সেও ভালো আছে। অপ্রয়োজনীয় কথা যত কম লিখবা, নাম্বার তত বাড়বে। রফিক, শুনলাম তুই গত ৩ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছিস। হ্যাঁ, একদম। মানে টু দা পয়েন্ট। কাজের কথায় আসতে হবে ভাই। মানে অপ্রয়োজনীয় কথা যত কম লেখা যায়। এখন হ্যাঁ, কিছু তো লিখবোই। ৭-৮ টা লাইন, ৯-১০ টা লাইন তো লেখাই যায়। যেটা দেখাচ্ছিলাম সেখানে একটু গেলে আমি আরেকটু বুঝাইতে পারবো। যদি কোনো কারণে ১ পেজের মধ্যে ইমেইলটা না আঁটে, তাহলে আমাদের বাম সাইড থেকে ডান সাইডে চলে যেতে হবে। আমরা বাম সাইডে, পেজের বাম সাইডে লিখছি তো, এটা আমাদের ডান সাইডে চলে যেতে হবে। বাম থেকে ডানে। যদি ডান সাইডে কেউ লেখা শুরু করি, সেক্ষেত্রে কিন্তু অপর পেজে যাওয়া যাবে না। ১ পেজের মধ্যেই শেষ করতে হবে। যদি আমার পরের পেজেও প্রয়োজন হয়, তখন আমি পরের পেজটাতেও ঠিক একই রকম স্টাইলে পুরো পেজ ধরে চারদিকে একটা মার্জিন টেনে নিব। হাফ ইঞ্চি করে রাখলেও হবে। এর ভিতরে আমার লেখাগুলো সারবো আমি। ঠিক আছে? এটা কখনো কোনো অবস্থাতে যেন, এটা কয় নম্বর প্রশ্ন আমি একবার দেখাই। এটা হচ্ছে ৯ নম্বর কোশ্চেন। বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র, আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করি। হুম। বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র, এইগুলো কোনো অবস্থাতেই যেন বাম থেকে ডানে এর ভিতরে সীমাবদ্ধ থাকে। কোনো অবস্থাতে যেন ডানে শুরু হয়ে ওই পেজে না যায়। গেলে সমস্যা হবে। এটা পেজ সেনসিটিভ জিনিস। এখানে কোন পেজে লিখছি বিষয়টা গুরুত্বপূর্ণ। এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ? ওকে, এবার আবেদনপত্র একটু দেখাই। আবেদনপত্রের ক্ষেত্রে আমরা ছোটবেলায় যা শিখছিলাম তাই সবকিছু বাম দিকে থাকবে। প্রথমে তারিখ, তারপর বড় অধ্যক্ষ, তারপরে কলেজের নাম, বিষয়, তারপর জনাব, মেন কথাটা লিখে নিবেদক। মাঝে মধ্যে অবশ্য এই ধরনের আহ কোনো পদের জন্য নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদন, এটা জীবন বৃত্তান্ত সহ লিখতে হয়। সেক্ষেত্রে আমরা বাম সাইডে শুরু করব লেখা। তারিখ, তারপরে যার কাছে আবেদন করব সেটা লিখে, বিষয় হচ্ছে নিয়োগের জন্য আবেদন। এবার জনাব, আমরা লিখব যে অমুক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনারা কর্মকর্তা নিচ্ছেন। আমি প্রার্থী হিসাবে নিজের যোগ্যতা এবং যাবতীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। লিখে এই যে যা লিখতে হয়, প্রথমে নিজের পার্সোনাল ডিটেইল, তারপরে শিক্ষাগত যোগ্যতা, তারপর অভিজ্ঞতা, নিবেদক এবং লাস্টে একটা খাম আঁকাতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমি চাকরির জন্য আবেদন করব, লাস্টে খাম আঁকানোটা জরুরি। এই সবকিছু ২ পেজের মধ্যে সারতে হবে। ৩ নাম্বার পেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? নেক্সট টপিক আমরা একটু দেখি। আমাদের পরবর্তী টপিক আছে হচ্ছে আহ দিনলিপি এবং প্রতিবেদন। আচ্ছা, দিনলিপিতে যাই। দিনলিপি বিষয়টা হচ্ছে যে আমাকে একটা ডায়েরি লিখতে হবে। এইটা সম্পূর্ণ পার্সোনাল,
এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু একেবারেই ব্যক্তিগত ভাষা হবে, নিজের কথাগুলো আসবে। দিনলিপি কখনোই গল্পের মতো যেন অন্যের কাহিনী না হয়, অন্য কি করছে সেটা বিষয় না, বা প্যারাগ্রাফ বা রচনার মতো যেন কোনোভাবেই না হয়। দিনলিপিতে দিনের সমস্ত ঘটনা না লিখে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে তুলে ধরতে হয়। যেমন এখানে একটা প্রশ্ন আছে যে, বৃষ্টির দিনে একজন কলেজ ছাত্রের দুর্ভোগের ঘটনা এনে দিনলিপি লেখো। যতই লেখা থাকুক একজন কলেজ ছাত্র, তুমি সে কলেজ ছাত্র। বৃষ্টির দিনে কলেজ। এবার এই যে শিরোনামটা, এটা কিছু বই দেয়া আছে, কিছু বই দেয়া নেই। আমি পরামর্শ দিব, যেহেতু এটা অনেকগুলো বইয়ে শিরোনাম দেয়া থাকে, চেষ্টা করবা শুরুতে একটা শিরোনাম দিয়ে দিতে দিনলিপির, এবং বাম সাইডে একটা তারিখ এবং বার উল্লেখ করবা। এবার ল্যাঙ্গুয়েজটা হবে কিন্তু সম্পূর্ণই তোমার, এখানেও ভাষণ দেওয়ার শুরু করার দরকার নেই। হ্যাঁ, বৃষ্টির দিনে অনেক ভালো লাগে, আমার বৃষ্টি খুব পছন্দ। কিন্তু মাঝে মধ্যে মনে হয় এই বৃষ্টিতে যেমন অনেক মজা করছি, অনেকের অনেক কষ্ট, কাজে যেতে পারছে না। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক মজা, একেবারেই কলেজ করতে ইচ্ছা করে না। ভাই, জিজ্ঞাসা করছে তোমার এইসব, জানতে চাইছে কিছু, বলছে বৃষ্টির দিনে কলেজের দিনলিপি লেখো। তোমার কাজ দিনলিপি লেখা ভাই, জাস্ট সিম্পল দিনলিপি, এর ভিতরে আর কিছু নাই। সো সকালবেলা ডায়েরি লেখা শুরু হবে তো সকালের কাহিনীর থেকে। সকালবেলা উঠছি, ভোরবেলা থেকে বৃষ্টি, সকালে ঘুম ভাঙছিল না, মা ডাকাডাকি করছে। ঘুমের ঘরে শুনতে পেলাম, তাড়াতাড়ি ওঠ, পরীক্ষাতে যাবি না। ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা 8:30 বাজে। ভাই আমি দেখলাম, চিন্তা শুরু হলো কখন রেডি হব। আমি রেডি হব, বুঝছেন তো বিষয়গুলা? কখন নাস্তা খাবো, কখন পরীক্ষার হলে পৌঁছাবো। এই দিন ছিল আমার বাংলা ক্লাস টেস্ট, আমার ক্লাস টেস্ট। দিনলিপির পুরো বিষয়টাই নিজের ব্যক্তিগত কথা। সো যা কিছু আপনার সাথে ঘটছে সেটা উল্লেখ করবেন, কিন্তু যদি মাথায় একবার আসে ভাষণ, শেষ। লেখার সময় ইমোশন কন্ট্রোল করা খুব জরুরি। আর তোমাদের বারবারই আমি এই কথাগুলো বলি, যেইটা লেখার যেই ল্যাঙ্গুয়েজ ফরম্যাট সেটাও যদি ফলো করো, তাও বাংলাতে প্রচুর নাম্বার চলে আসে, প্রচুর। তোমার প্রায় 60 মার্ক সরাসরি লিখে তুলবা তুমি। আর যদি আমি পারিভাষিক শব্দ ধরি তাহলে 70 মার্ক। এর ভিতরে কোনটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ হবে, কখন ফর্মাল ল্যাঙ্গুয়েজ, কখন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এইটা যদি বুঝতে না পারো, ঠিক মতো লিখতে না পারো, তাহলে শেষ। ফরম্যাটটা ঠিক রাখো, ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক রাখো, দেখবা নাম্বারও বাড়ছে। এই যে দেখো, তারা তড়িঘড়ি করে বিছানা থেকে উঠলাম, একদম নিজের ভাষা, দ্রুত রেডি হয়ে বের হব। মা নাস্তা খেয়ে যেতে জোরাজুরি করলাম, মানে পুরোটাই নিজের। দিনটা শেষ হবে, আমার দিনলিপিও শেষ হবে। এই দিনলিপির অরে প্রশ্ন হয় হচ্ছে প্রতিবেদন। এই যে এখানে আরেকটা দিনলিপি আছে, তোমরা স্ক্রিনটা পজ করে দিনলিপিটা পড়ে নিও, তাহলে বুঝতে পারবা দিনলিপি অ্যাকচুয়ালি কিভাবে লেখা লাগে। ওকে, এবার আসি টু প্রতিবেদনে। প্রতিবেদন লেখাটা অনেকের কাছে কঠিন লাগে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, প্রতিবেদনে কোনো অবস্থাতেই প্রতিবেদনে না বুঝতে পারলে লেখার দরকার নেই এটা কি প্রতিবেদন। কারণ প্রতিবেদন দুই রকম আছে, একটা নাম হচ্ছে সংবাদ প্রতিবেদন, আর একটা হচ্ছে দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন মানে তুমি সাংবাদিক, দ্যাটস ইট, ক্লিন অ্যান্ড সিম্পল। আর সাংবাদিক কতটুকু কি করতে পারে সেটুকু তোমাদের জানা থাকার কথা। সাংবাদিক হিসাবে তুমি তথ্য উপস্থাপন করতে পারবা, কিন্তু কোনো অবস্থাতেই তুমি সাংবাদিক, তুমি কোনো অবস্থাতেই এই তথ্যগুলা যেটা তুমি উপস্থাপন করলা সেইটার মন্তব্য করতে পারবা না, সুপারিশ করতে পারবা না, নিজের কোনো কথা লিখতে পারবা না। সাংবাদিকের এই অধিকার থাকে না। দাপ্তরিক প্রতিবেদনের ক্ষেত্রে আমরা যেরকম সমস্যাটাও দেখাবো, কিভাবে তার সমাধান করা যায় সেটাও দেখাবো। দাপ্তরিক প্রতিবেদনটা সংবাদপত্রে প্রকাশিত হবে না, সো যাকে দায়িত্ব দেওয়া হয় সুপারিশটাও তার করতে হয়। সংবাদ প্রতিবেদনের শুরুতে কোনো রকম দরখাস্ত লেখার প্রয়োজন নাই। আমি আরেকটা কথা বলে রাখি, প্রতিবেদন কিন্তু যেকোনো পেজে শুরু করা যাবে, যেকোনো পেজে শেষ করা যাবে, এটা 2 পেজের মধ্যে লিমিটেড না। দাপ্তরিক প্রতিবেদনে যদিও আবেদনপত্র থাকে, কিন্তু এটা যেকোনো জায়গায় শুরু করা যায় এবং 3 পেজ 4 পেজ লেখা যায়, কোনো সমস্যা নেই। প্রতিবেদন লেখার সময় যখন সংবাদ প্রতিবেদন লিখবা, কোনোভাবে সুপারিশ দিবা না, দাপ্তরিকে সুপারিশ দিতে হবে। দাপ্তরিকে একটা দরখাস্ত লিখে শুরু করতে হয়, কিন্তু সংবাদ প্রতিবেদনে কোনো অবস্থাতেই কোনো রকম দরখাস্তর প্রয়োজন নেই। 2টা প্রতিবেদনের কমন জিনিস হচ্ছে শিরোনাম। প্রতিবেদনের শিরোনাম খুব জরুরি। একদম নরমাল শিরোনাম যেন না হয়, একটু আই ক্যাচি হইতে হবে, নাম্বার বেশি পাবা। সুন্দর একটা শিরোনাম দিবা, দেখবা তোমার নাম্বার বাড়ছে।
প্রতিবেদনের ৪ টা প্রধান অংশ থাকে। প্রতিবেদনের শিরোনাম, সূচনাংশ, বিষয়বস্তু, নাম, ঠিকানা, স্বাক্ষর। তো আমি একটু স্যাম্পল দেখাই। যখন তুমি দাপ্তরিক প্রতিবেদন লিখবা, এই যে এই কথাগুলা তুমি দরকার হলে এটা পজ করে এখানে যা, যা লেখা আছে এগুলো লিখে নিবা। ভিডিও যদি দেখতে সমস্যা হয় তাহলে নিচের দিকে দেখবা সেটিংস এর ওইখানে কোয়ালিটি দেখবা যে তোমার 720 হয়ে আছে কিনা বা তার লোয়ার হয়ে আছে কিনা। এটা কিন্তু হাই রেজুলেশনের ভিডিও, সো তুমি যদি 1080p দাও বা হচ্ছে একটু হাই রেজুলেশন সিলেক্ট করো, তাহলে দেখবা যে মোটামুটি ভালো মতো দেখতে পাচ্ছ। কিন্তু যদি এর নিচে হয় সেক্ষেত্রে হচ্ছে দেখবা যে রেজুলেশন কম থাকলে তোমার দেখতে সমস্যা হবে বা বলবা যে কিছুই বোঝা যাচ্ছে না। একটু ঠিক করে নিলে হয়ে যাবে আর কি। তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। তোমার কলেজ গ্রন্থাগার, যখন বলা হচ্ছে তোমার কলেজ গ্রন্থাগার, তখন কিন্তু আর এটা বোঝাই যাচ্ছে যে সংবাদ প্রতিবেদন না। আবার যদি প্রশ্নটা এরকম আসে যে তোমার কলেজ লাইব্রেরি জরিপ করে অধ্যক্ষ বরাবর, কারোর বরাবর প্রতিবেদন লিখতে বলায় মানেই সেটা দাপ্তরিক প্রতিবেদন হয়ে গেছে। প্রশ্ন পড়লেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি। এবার দেখো, প্রথমে তারিখ দিয়ে বরাবর অধ্যক্ষ জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, তারপরে বিষয় কলেজ গ্রন্থাগার সংক্রান্ত প্রতিবেদন। হুবহু, মানে এই কলেজের নাম লিখতে হবে বিষয়টা তা না, হুবহু এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবা। সূত্র, নরমাল আবেদনপত্রের থেকে এই সংবাদপত্রর কি নরমাল আবেদনপত্রের থেকে এই প্রতিবেদনের আবেদনপত্রগুলোর একটাই পার্থক্য হয়, যেখানে একটা সূত্র লিখতে হয়। সূত্রটা তোমরা জাস্ট কিছু সংখ্যা বানায় লিখে দিবা। স্মারক নং কথাটা লিখে এই যে দেখো কলেজটাকে সংক্ষেপে লেখা জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, জিরমক। তোমরা কুষ্টিয়া সরকারি কলেজ কুশক ডট ডট দিয়ে দিবা মাঝে, ১-২-৩ বাই ২০২৪ বা শুধু ২৪ দিয়ে দিবা। তাই হয়ে যাবে সংখ্যাটা এবং আগের যেই বর্ণগুলো দিয়া। এটা যদি কেউ এভাবে লেখো সূত্র ক খ গ, তারপরে লিখলা যে ১-২-৩ বাই ৪-৫, কোনো সমস্যা নেই তাতে। এইটা একটা ফরম্যাট মেনটেন করতে হয়। তার মানে সত্যি সত্যি তো আর ওটা কেউ খুঁজে দেখবে না যে এই এই সূত্রটা কোন চিঠি এটাতে অ্যাপ্লাই করে মানে লেখা হয়েছে। এটা একটা দাপ্তরিক ব্যাপার। যখন তোমাকে সরকারি কোনো কাজ দেয়া হয় তখন সেটা মৌখিকভাবে দেয়া হবে না। অফিসিয়াল কাজগুলোতে সবসময় একটা চিঠি ইস্যু করা হয়। আর ওই চিঠিতে একটা সূত্র থাকে, চিঠির নাম্বার থাকে, যেটা দেখে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা, মানে কেউ যদি খুঁজতে চায় কোন ফাইলে খুঁজবে বা কোন ভলিউমে খুঁজলে সে চিঠির একটা কপি পাবে। সরকারি কাজ বা যেকোনো প্রাতিষ্ঠানিক কাজের প্রত্যেকটা চিঠির একটা কপি থাকে। এটা তো নিশ্চয়ই মৌখিকভাবে তোমাকে বলবে না যে যাও জরিপ করে আসো। সো ওই সূত্রটা লিখতে হয়। এরপর লিখবা জনাব আপনার প্রেরিত চিঠি, ব্র্যাকেটে সূত্রটা আরেকবার লিখে দিবা। মোতাবেক কলেজ গ্রন্থাগারের বর্তমান অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান পূর্বক একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি। এই কথাটুকু লিখতে পারলেই যথেষ্ট। আপনার সদয় অবগতির জন্য পেশ করছি। এই জাস্ট এতটুকু তোমার আবেদনপত্র লিখতে হবে। এতটুকু পারবা না? খুব সোজা। দেখো, একবার দুইবার পড়ো, কয়েকবার প্র্যাকটিস করো খাতায় লিখে, তাই পারবা। এইবার শুরু হলো আমার আসল প্রতিবেদন। এই যে কলেজ গ্রন্থাগারটির সংস্কার প্রয়োজন, এইটুকু হচ্ছে আমাদের শিরোনাম। শিরোনামের নিচে কোনো অবস্থায় আন্ডারলাইন করবা না, কোনোভাবে না। শিরোনামের নিচে না পেন্সিল দিয়ে, না কলম দিয়ে, না কালার পেন দিয়ে কোনোভাবেই যেন আন্ডারলাইন না হয়। এবং এই যে শিরোনাম দিচ্ছ এটাকে কোটেশনের মধ্যে রাখবা না, মাঝামাঝি লেখো, এইটুকুই যথেষ্ট। শিরোনামের নিচে কোনোভাবে আন্ডারলাইন করতে হয় না। এবার দেখো কলেজের গ্রন্থাগারের সম্পর্কে বলা হয়েছে কি কি সমস্যা, যে অবস্থা খুব করুণ, বইয়ের সংখ্যা খুবই কম, উন্নত মানের বই নেই, রক্ষণাবেক্ষণের কোনো পদ্ধতি নেই। তারপরে পাঠ্য বই, বিজ্ঞান বই সেরকম নাই, ২ বছর ধরে সংস্কার করা হয়নি, তালিকাও বিজ্ঞানসম্মত না, বিনা প্রয়োজনে বসে আড্ডা দিচ্ছে, মানে বাস্তবসম্মত কথাগুলো লিখবা। এইবার আসল কথায় আসি। এই অবস্থায় নিম্নরূপ সুপারিশ করছি যার বাস্তবায়নে গ্রন্থাগারটি শিক্ষার্থীদের যথার্থ উপকারে আসতে পারে। এই কথাটা লিখে তুমি কি করবা, টোটাল যে সমস্যাগুলো দেখাইছো তার সমাধানগুলো টানবা। ১-২-৩-৪ করে দাও, কোনো সমস্যা নেই। এরপর প্রতিবেদকের নাম, ঠিকানা, স্বাক্ষর, প্রতিবেদন তৈরির সময় এবং লাস্টে একটা খাম আঁকাই দিবা। মোর দ্যান এনাফ, এতটুকু করলেই হয়ে যাবে। কিন্তু যখন তুমি সংবাদ প্রতিবেদন লিখবা তখন এত ঝামেলার কিছু নাই। উপরে প্রতিবেদনের প্রকৃতি লেখার দরকার নেই এটা। প্রতিবেদনের শিরোনাম লিখবা, সরেজমিনে তদন্তের স্থান, জাস্ট কয়েকটা এলাকা ক, খ, গ এলাকা দিলেই হবে। প্রতিবেদন তৈরির সময়, তারিখ, সংযুক্তি। এইবার শিরোনাম কিন্তু এখানেও আসবে এবং এরপরে আমরা যা লিখবো সেই কথাগুলো আমি সুপারিশ টানবো না।
কোনো সমাধান দিব না। যদি সমাধান না চাই, কোনোভাবেই দিব না। সমাধান যদি চাই, সেক্ষেত্রে সমাধান উল্লেখ করে দিতে হবে। তাছাড়া কোনোভাবেই সুপারিশ বা সমাধান টানা যাবে না। আচ্ছা, আমি আরো কিছু বই দেখাই। এটা একটা বইয়ের ফরম্যাট গেল। এখানে আরেকটা বইয়ের ফরম্যাট দেয়া আছে। এখানে দেখো যে হচ্ছে ওই যে যেখানে প্রতিবেদন, প্রতিবেদনের লাস্টে দেখো যে সুন্দর করে নিবেদক দিয়ে একটা আ সুন্দর করে একটা খাম আঁকানো। দেখছো? এটা আরেকটা বইয়ের। ওইটা একটা বই ছিল, এটা আরেকটা বই। এবং এই খামটা আঁকাবা, হ্যাঁ? এই যে দেখো লেখাই আছে যে এখানে প্রতিষ্ঠান ও প্রতিবেদকের ঠিকানা সহ খাম আঁকতে হবে। তুমি হচ্ছে প্রতিবেদক আর প্রতিষ্ঠানের ঠিকানা সহ খাম আঁকতে হবে। কিন্তু এইখানে যে তোমার এলাকা না হয়ে যদি এটা সংবাদ প্রতিবেদন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আর এই যে সংবাদ প্রতিবেদন, এই যে দেখো সংবাদ প্রতিবেদন, সরাসরি তুমি হচ্ছে ওই উপরে একটা বক্স মতো করবা, করে তথ্যগুলো দিয়ে জাস্ট হচ্ছে শিরোনাম দিয়ে লেখা শুরু হবে। এর নিচে কিন্তু কোনো খাম নেই। এখন আমি যে তথ্যগুলো দেখাইলাম একটু আগে, এগুলো তোমরা একটা বক্স করে দিতে পারো। এই যে এই তথ্যগুলা। প্রতিবেদনের শিরোনাম, সরেজমিনে তদন্তের স্থান, প্রতিবেদন তৈরির সময়, তারিখ, সংযুক্তি, এগুলো একটা বক্সের মধ্যে আমাকে দিতে পারো। বাট বারবার বলছি, এটা কোনো অবস্থাতেই যেন খাম প্রয়োজন নাই। যে বইয়ে যাও, আমি অনেকগুলো বই দেখালাম। প্রায় ৩ টা আলাদা, আলাদা বইয়ের তোমাদের ফরমেট গুলো দেখাইছি আমি। খামের আসলে প্রয়োজন হয় না সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে। কিন্তু দাপ্তরিক প্রতিবেদনের লাস্টে একটা খাম এঁকে দিবা অবশ্যই। ঠিক আছে? এটা ৩ পেজ ৪ পেজের মধ্যে রাখলেই হবে। প্রচুর নাম্বার আসে। ইভেন ১০ এ ১০ ও দিয়ে দেয়। ৯ তো ইজিলি তোলা যায়। ফরমেটটা ঠিক করো, ল্যাঙ্গুয়েজটা ঠিক করো। এই ২ টা জিনিস সবচেয়ে জরুরি। তাহলে আজকে আমরা সংলাপ নিয়ে কথা বলেছি, ক্ষুদে গল্প নিয়ে কথা বলেছি, সারাংশ, ভাব সম্প্রসারণ, সারাংশ নিয়ে কথা বলি নাই, কিন্তু ভাব সম্প্রসারণ নিয়ে কিছু আইডিয়া দিয়েছি। বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র নিয়ে কথা হলো, দিনলিপি নিয়ে কথা হলো এবং প্রতিবেদন নিয়ে কথা হলো। আহ পূর্ণাঙ্গ সিলেবাস যেহেতু আপাতত নেই, শর্ট সিলেবাস নিয়ে ডিসকাস করলাম। কোনো একটা ভিডিওতে হয়তো পূর্ণাঙ্গ সিলেবাসের টপিক গুলো নিয়ে আলোচনা করব। পারিভাষিক শব্দ মুখস্থ করার বিষয় আগে বলেছি, অনুবাদ লিখবা না। আমরা ইংরেজিতে অনার্স মাস্টার্স করার পরেও অনুবাদ লিখলে আমরা দেখি যে ঠিকঠাক মতো নাম্বার দেয় না। আসলে অনুবাদটা কারণ মন মতো হওয়াটা টাফ, কিন্তু পারিভাষিক শব্দে ১০ এ ১০ পাওয়া যায়। আর রচনা একটু বেশি বড় করে লিখতে হয়। ৫ টা টপিক থাকে, যেকোনো একটা লিখতে হয়। এখানে চেষ্টা করবো অন্তত ১৫ পেজ যেন তোমার রচনাটা হয়। পয়েন্ট দিয়েও লিখতে পারো, না দিয়েও লিখতে পারো। বিজ্ঞান সম্পর্কিত বিষয় মোটামুটি একটা থাকবেই। চেতনা নিয়ে একটা থাকবে। ৫ টা আলাদা, আলাদা টপিক থাকে। এর ভিতর থেকে বিজ্ঞান সম্পর্কিত বিষয় পড়ে গেলে লেখাও যায় প্রচুর এবং ভালো মার্কও আসে ইনশাআল্লাহ। বাংলা ২য় পত্রে কিন্তু ৭০ মার্কের মধ্যে লিখিত অংশে ইজিলি ৬৫-৬৬ তুলে ফেলা যায়। মানে অনেকের কাছে মনে হয় যে এত নাম্বার লিখে তুলবো কিভাবে? ভালো করার জন্য তোমাদের গ্রামারের যে এই ব্যাকরণের যে ৩০ মার্ক আছে, শুরুতে ব্যাকরণ লিখে যদি এখানে ৩০ এর মধ্যে ২৯-৩০ পেয়ে যাও, সেখানে দেখবা যে পরের স্যারের একটু নাম্বার দিতেও হাত খুলে যায়। তখন দেখবা যে নাম্বারটা একটু বেশি আসছে। ব্যাকরণ অংশে গুরুত্ব দিবা। আর আমি তো বিস্তারিত আলোচনা করলামই। কারোর কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন জিজ্ঞাসা করবা। বেটার ক্লাসে তোমরা যদি এই যে ফরমেট গুলো বললাম, তোমাদের এই ফরমেট অনুযায়ী তোমরা যদি একটা লিখে বা প্রত্যেকটা টপিক একটা করে লিখে যদি আমাকে দেখায় নাও, আমি বলতে পারবো যে তোমাদের এটা ঠিক হয়েছে কিনা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করো। টাটা।